বারবার তোমাদের কে নিয়ে আসবে এখানে? সামনে দ্য নলেজ ইউ গ্যাদার ইট উইল সব সারা জীবন থাকবে, সময় একই জিনিস তুমি দেখবার সুযোগ পাবে না। দেখো ফলিয়েশন প্লেনটা দেখতে পাচ্ছ? দেখি কেউ একজন গিয়ে হাত দাও দেখি ফলিয়েশন প্লেনে। হ্যাঁ ওই বড়টাই দাও। এরকম ভাবে হাত দাও, কালকে স্যারকে দিয়ে দিও নিশ্চয়ই। হ্যাঁ তাহলে ভালো করে ফিল কর। বুঝতে পারছো? এবার আরেকটু নামও দেখো, ওইখানে দেখো, ওইটারই নিচে তার নিচে। আরে এই যে নিচটা, এই জায়গাটা দেখো, এখানে গিয়ে হাতটা আটকে যাবে। হ্যাঁ এইটার উপরেই দাও, হচ্ছে না। হ্যাঁ ওইখানে দেখো, এর মানেটা কি? ওর যে হাতটা আটকে গেছে, সরি ওটা ফলিয়েশন প্লেন। তার মানে এখানে বলা হচ্ছে দ্য ফলিয়েশন প্লেনস আর ইন্ট্রিকেটলি অ্যাসোসিয়েটেড উইথ ওয়ান আনাদার। কিন্তু তুমি দেখতে পাচ্ছ, কিন্তু ওটা থেকে তুমি আলাদা করতে পারবে না। যখনই ভাঙবে ও প্রেফার্ড ফলিয়েশন প্লেন বরাবর ভেঙে যাবে। এইখানটা দেখো, এইটার একটা ছবি নেবে, আমি পরে বলছি। এইখানটা দেখো, আমি নজরুলকে বলি আমার সবচেয়ে প্রিয় ছাত্র, মানে দীর্ঘদিন ধরে একই রকম ইন্টারেস্ট নিয়ে থাকছে। এই দেখো এইখানটা ফলিয়েশন প্লেনটা দেখো, একসাথে অন্তত এখানে 100টা প্লেট আছে আর মিনিমাম 100 প্লেটস আছে। আচ্ছা তোমরা তাহলে এইখানে, তাহলে এটা তো ডিপ করছে, এটা ডিপ অ্যামাউন্ট কিরকম হতে পারে চোখের আন্দাজে? এই যে এটাকে বড়টাকে লম্বা করে হিসাব করো, একই রকম কত ডিগ্রি অ্যাঙ্গেল হতে পারে? 90 একদম ভার্টিক্যাল হবে। 80 82 85, হ্যাঁ ঠিক আছে, 80 to 85। তাহলে অলমোস্ট এটা হচ্ছে অলমোস্ট ভার্টিক্যাল। আর ওই পাশের ওইটা দেখো, ওইটা কি অলমোস্ট ভার্টিক্যাল মনে হচ্ছে? না, ওটা 65-70 এর মতো মনে হচ্ছে। মানে এইটার রেফারেন্সে ওইটা আমাদের অবজারভেশনে আমরা বলছি স্লেটি ফিলাইট পাথরটা যেটা হচ্ছে একদম ব্ল্যাক, এটার রংটা হচ্ছে পুরোপুরি কালো, গ্রেইশ ব্ল্যাক, এবং তারা ক্লোজ ফিস্টেড ফলিয়েশন প্লেনে কম্প্যাক্ট। এখানে স্কেল দিয়ে এটা ছবি, এটা তোমার শ্যাডো পড়ছে, এই ছবিটা থাকবে। একটা আউটক্রপে নাও, পেন নাও, একটা পেন নাও, পেন রাখো। কি প্রত্যেকে তোমরা তো এলে না? দেখো মানে শোনো, ইন্টারেস্ট না থাকলে বলবে যে স্যার করতেছে। কিন্তু আমরা এই কথাটা বলছি স্টুডেন্ট হিসেবে, এই যে বয়সটা তোমরা শিখছো, তোমরা এত দূর থেকে এসেছো, কি এসেছো তো তুমি জিওগ্রাফিক্যালি অনেক দূর থেকে এসেছো। আবার কি ছায়া পড়ছে বাবা, ছায়া পড়লে হবে না। আসতে পারবে? আর ওই কখনো যদি নিবলে না, এই যে এখান থেকে দেখি একটু তাহলে হোয়াট ইউ লার্ন টুডে উইল রি বলেছি। একজন কেউ বলো তো আমি এতক্ষণ কি বললাম, তার নাম বলো এই যে ফিলাইট, শুধু ফিলাইট বলি, স্লেটি ফিলাইট। কেন স্লেটি ফিলাইট বললাম বলো তো? মাইকাটাকে খালি চোখে আইডেন্টিফাই করা যাচ্ছে না, এটা একটা কারণ, মাইকা নেই। কিন্তু স্লেট এবং ফিলাইটকে মাইক্রোস্কোপের আন্ডারে দেখতে গেলে দেখা যাবে এতে মাইকা আছে, কিন্তু সেই মাইকাটাকে আমরা তখন মাইকা বলি না, তার একটা আলাদা নাম আছে। আমরা বলি আর্জিলেশিয়াস এগ্রিগেট। হচ্ছে একটা এগ্রিগেট যেখানে মাইকাকে আলাদা, কিন্তু মাইকার মধ্যে তো বলেছি না ফাইমিনি, মাস্টোবাইট, বায়োটাইট, অনেক প্রত্যেকেরই ক্যারেক্টার দেখাচ্ছে। কিন্তু যেমন তোমরা হয়তো ছবি দেখেছো, হিউম্যান এমব্রায়ো এবং অন্যান্য অনেক প্রাণীর বায়োলজি বইতে যদি তুমি একখানা ছবি দেখো, এমব্রায়োনিক স্টেজে তাদেরকে আলাদা করা যায় না। অন্য অনেক প্রাণীরও এমব্রায়ো এবং হিউম্যান এমব্রায়ো প্রায় একই রকম দেখতে লাগে। তার মানেটা কি? এমব্রায়োনিক স্টেজ মানে হচ্ছে একদম প্রাথমিক পর্যায়ে। এটা জিওলজি জিওগ্রাফি বলে না, এটা বিজ্ঞান। এমব্রায়োনিক স্টেজকে কেমিস্ট্রির লোকেরা বলে ন্যাসেন্ট স্টেজ। তোমরা কখনো শুনেছো ন্যাসেন্ট হাইড্রোজেন? ন্যাসেন্ট কথাটা কখনো কেমিস্ট্রি ক্লাসে টিচাররা কখনো বলেননি? না বললে কোনো অসুবিধে নেই, বলেছেন কিনা জিজ্ঞেস করছি। তোমরা সবসময় মনে করো না তোমাদের নলেজ আমি পরীক্ষা করছি, এরকম কোনো বাসনা আমার নেই। আমি খালি জানছি তোমরা এটা শুনেছো কিনা। যদি না শুনে থাকো আমি বলবো, শোনোনি। ন্যাসেন্ট মানে হচ্ছে কেমিস্ট্রিতে বলা হয় কোনো একটা রিঅ্যাকশন যখন শুরু হচ্ছে, একদম রিঅ্যাকশনের শুরুতেই যখন করবো তখন এখানে ন্যাসেন্ট।
আমরা বলি ন্যাসেন্ট স্টেজ, তেমনি আমরা যদি বায়োলজিতে এমব্রায়োনিক স্টেজ, মানে জাস্ট ভ্রূণটা তৈরি হচ্ছে। তাহলে শেল ছিল, ইট ওয়াজ সাবজেক্টেড টু মেটামরফিজম, স্লেট হলো, এবার তারপরে ফিলাইট হলো। স্লেট আর ফিলাইটের মধ্যে গ্রেডেশনটা হচ্ছে একদম মার্জিনাল। মানে আমি দাঁড়িয়ে আছি, তোমার নামটা তুমি, আমি কি আরেকটু আমার কাছে আসতে পারবে? তাহলে দেখো গোপাল আমার সঙ্গে রয়েছে, অদ্ভুতভাবে আমিও আজকে লাল পরেছি, ও লাল পরেছি, কিন্তু দুটো লালের মধ্যে একটু তফাৎ আছে না? তাহলে এইটাই হচ্ছে তফাৎ। আমরা দুজনেই লাল, কিন্তু একটু তফাৎ আছে। স্লেট আর ফিলাইট হচ্ছে এরা এতটাই কাছাকাছি, সেই জন্য এদের নাম দেওয়া হয়েছে স্লেটি ফিলাইট। তুমি আরেকটু কাছে আসতে পারবে কিছু মনে না করলে? তাহলে দেখো এবার তোমার কোমরে হাত দিয়েছি, দেখো দিস ইজ উই আর ক্লোজলি অ্যাটাচড। মানে ও হচ্ছে স্লেট, আমি হচ্ছে ফিলাইট। এই হচ্ছে আমাদের আউটক্রপ, আমরা স্লেটি ফিলাইটের উপর দাঁড়িয়ে আছি, স্ট্যান্ডিং অন দ্য আউটক্রপ অফ স্লেটি ফিলাইট। উই আর ভেরি ক্লোজ। হ্যাঁ, মানে আমাদের মধ্যে যে দুর্বল তল আর আমার মধ্যে যে দুর্বল তল দুটোই এক। মানে ও যদি রসগোল্লা খেতে পছন্দ করে, আমিও করি, কিন্তু আমি এখন সুগারের জন্য দিনে একটা কখনো কখনো খাই, ও এখন দিনে 4-5টা খেতেই পারে বেশ। এইটাই তফাৎ। আদারওয়াইজ আরেকটা তফাৎ আছে, ও বয়সে অনেক কম আর আমি বয়সে অনেক বেশি। স্লেট আর ফ্লাইটের মধ্যে বয়সের তফাৎ আছে? হ্যাঁ, স্লেট ফ্লাইটের মধ্যে বয়সের তফাৎ আছে? আছে তো, আছে মানে কি, বয়সের তফাৎ আছে কিন্তু কোয়ালিটির তফাৎ নেই। এই যে ধরো প্রায় 50 বছরের তফাৎ, আমরা এক। আমি কি জানতাম যে ও আজকে লাল পরবে? আমি কি জানতাম ও আমার পাশে আজকে দাঁড়াবে? আমি জানতাম না। তো এই তো স্লেটি ফিলাইটে এসে এলাম। তাহলে স্লেটি ফিলাইট ইজ সাচ এ রক হুইচ ইজ ভেরি মাচ ক্লোজ টু স্লেট। Slaty phyllite is such a rock which is very much, and it shows all the properties of slate, but the foliation plane is more prominent. একটাই তফাৎ, মানে স্লেটে তুমি বুঝতেই পারবে না ফোলিয়েশন প্লেন, চোখে দেখা তো তুমি ধরতেই পারবে, আর এখানে তুমি ধরতে পারবে কিন্তু তাকে আলাদা করতে পারবে না। একদম তুমি যদি কোনো একটা প্লেটকে আলাদা করবে শুধু মনে করো, পারবে না। কিন্তু তুমি এদের ভাঙো, নিজের মতো বেছে নেবে কোন বরাবর আমি তাকে ভাঙবো। এখানে এই হ্যামার স্কেল দিতে হবে বাপ্পা, এটা একদম আইডিয়াল স্লেটি ফিলাইট। ওই দিক থেকে ছবিটা নেবেন। হ্যাঁ স্যার, আমি আর একটা কথা এখানে বলো। করি। এখানে ওই যে মানে পাতে তুমি সরো একটু, বললাম ওই ঝামা জাতীয় দেখছি 1 নম্বর কথা। আর যেখানে আপনি দাঁড়িয়ে আছেন আপনি, এটা তো মনে করেন যে আমাদের ঢালাইয়ের মতো মনে হচ্ছে। এটা কি হিউম্যান তো নয়? না, এটা হিউম্যান। ওইটা এই যে আপনি যে দাঁড়িয়ে আছে, এটা হিউম্যান। উপরে করেছে ওরা, হ্যাঁ ওটা হিউম্যান, উপরে করেছে, এটা ওইখানে হার্টের জন্য করেছে, কোয়ারি মতো করেছে, হ্যাঁ, করে এইসব মশলা টশলাগুলো ও এটা তার মানে এটা মানুষই মানে হিউম্যান। এটা না, মূল পাথরের উপর আবার এগুলো পড়েছে, রাস্তা বানানোর জন্য যে কংক্রিটের রাস্তা করেছে, তার জন্য এইসব ঢালাই ম্যাটেরিয়াল পড়েছে। আর ওগুলোর সাথে আমাদের কোনো ওই ঝামাটা এটা না, এটা এগুলো সব হচ্ছে কংক্রিট ম্যাটেরিয়াল। ওই যে কংক্রিট পড়ে আছে, এগুলো উই আর নট কনসার্ন অ্যাবাউট ইট। আচ্ছা, এই দেখো না, এখানেও রয়েছে এই সব জায়গায়, এই যে রাস্তাটা, এই পাশটা দেখো, আচ্ছা এই দিক থেকে দেখো এইরকম ভাবে রয়েছে না, একটা পার্ট তো একটা নেওয়ার জন্য একটা আছে। এখানে এই দিকটা দেখো, কাল শুভঙ্কর তোমরা মাস্কোভাইট দেখতে পাচ্ছ, কোথায়? এখানেও সামনে কিন্তু আসো। মাস্কোভাইট আছে, কিন্তু এগুলোতে ফাইন গ্রেন। তাহলে মেটামরফিজমের আমরা বলেছিলাম 4টে জিনিস দেখা হয়: কালার, গ্রেন সাইজ, মিনারোলজি আর টেক্সচার। তাহলে কালারটা হচ্ছে গ্রেইশ ব্ল্যাক, গ্রেন সাইজ হচ্ছে ফাইন। ওখানে মাস্কোভাইটটা বড় দানা হয়েছিল, এখানে মাস্কোভাইট বায়োটাইট সব ছোট ছোট দানা। এটাকে আমরা বলি আর্জিলিশিয়াস এগ্রিগেট। এবং মিনারোলজি হচ্ছে আর্জিলিশিয়াস মেটেরিয়াল, কিছু পরিমাণ কোয়ার্টজ আছে। আর ফোলিয়েশন প্লেনটা ইন্ট্রিকেটলি অ্যারেঞ্জ। ইন্ট্রিকেটলি মানে ইন্ট্রিকেট খো। আর যখন তুমি ইন্ট্রিকেটলি অ্যাডভার্ব করছো, অ্যাডভার্বিয়াল অ্যাডজেক্টিভ, তখন হয়ে যাচ্ছে সূক্ষ্মাতি সূক্ষ্ম। তোমরা শুনেছো না বাংলায় শব্দটা? সূক্ষ্ম। এদের মধ্যে একটাই তখন সূক্ষ্ম, এবং কোনো কোনো জায়গায় আরও বেশি সূক্ষ্ম। তাহলে এটা হচ্ছে সেই সূক্ষ্মাতি সূক্ষ্ম। এরকমভাবে দেখো, আমি এরকমভাবে ধরছি পরপর, এই যে এই প্লেনটা, বুঝতে পারছো কি? এই প্লেনটাই এবার যদি আমি ওই পাথরে নিয়ে গিয়ে ইয়ে করো, ওইখানে ওটাকে আবার ফিট করো যেখান থেকে ভেঙেছো। বিশ্ব ফিট কর আরো 600
হ্যাঁ, তাহলে এবার খেয়াল করো, আমরা ওই প্লেন বরাবর ওইটা দিয়ে সামনে যেখানটা সামনে হাতটা দাও, এই যে একদম বাইরে আউটার প্লেনে হাতটা দাও, না আউটার প্লেনে একদম বাইরে। হ্যাঁ দেখো তোমাদের স্যার বাপ্পা স্যার যেটা করছেন ওইটা হচ্ছে উনি আউটার প্লেনে হাতটা দিচ্ছেন, কিন্তু ওনার হাতটা গিয়ে আটকে যাচ্ছে গিয়ে ওই আর একটা ফোলিয়েশন প্লেনে। তাহলে হচ্ছে সূক্ষাতি উনি কিন্তু প্রথমে হাতটা কোনো বাধা পাচ্ছে না, তারপরে যখন সূক্ষাতি সূক্ষ্ম হলো তো ওইটা গিয়ে আটকে গেল হাতটা। এবার ওইটাকে যদি আমরা আস্তে আস্তে ইয়ে করি তাহলে দেখা যাবে আবার ওর মধ্যেও ওই রকম আর একটা আছে আর কি, থাকবেই। তাহলে অনেকগুলো আছে এর মধ্যে, মানে একটু বড় একটা বড় একটা আছে আর কি, মানে এটাই তো বলছি যে এটা দেয়া সূক্ষাতি মানে ইন্ট্রিকেটলি অ্যাসোসিয়েটেড। তাহলে এটা দাও এবার স্যাম্পলটা লোকেশনে, এটা হচ্ছে প্রথম, এটাকে ট্রিম করে দাও। চোখ 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 নিচে তুই চশমা করতে বলছিস, চশমা পরে নি, এখানে হচ্ছে পাথরটা তোমার থেকে 1 ফিট মতো দূরে রাখবে আর কি। আচ্ছা তুমি কাছে আনলে তুমি ভালো বুঝতে পারবে না, 1 ফিট করে দূরে রেখে হরাইজন্টালি রাখো, তারপরে তাকে টিল্ট করো, যেই টিল্ট করবে ফোলিয়েটেড রকের ফোলিয়েশন প্লেনটা দেখতে পাবে। এবং এই ফোলিয়েশন প্লেনটা তারপরে তুমি লেন্স দিয়ে, যদি বাপ্পা তোমার লেন্সটা দিয়ে দেখো, অন্তত তোমরা দুজন শিক্ষক দেখে নাও আর কি, তোমরা 3 জন পড়লো, এখানে ফোলিয়েশন ওই প্লেন দিকটা যাও, কত সহজ কত সূক্ষ্মভাবে এখানে হাজির আছে আর কি। জিপিএস এর বাক্সটা আছে, একটা লেন্স দিয়ে দেখো, বোঝাও যাচ্ছে বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, এমনি বোঝা যাচ্ছে, অনেক এই দেখো, লেন্স যখন দেখবে একদম তোমরা দেখো, একটু ক্যামেরাটা গলা ঝুলিয়ে নে। এইখানটা দেখো নজরুল, এই পাশটা, এই যায় আমার আঙুলটা দেয়া আছে, দেখো এইটার পাশে তার পাশে আমি একটার উপর হাত দিয়েছি এরকম তুলছি, তার পাশে আর একটা, এইখানটা দেখো অন্তত স্ট্যাকিং অফ ফোলিয়েশন প্লেন ইন্ট্রিকেট, এগুলো সব টেকনিক্যাল টার্ম ইউজ করা। যেমন স্ট্যাক করে আমরা পরপর রাখি না একটা বইয়ের পাতার ওপর বই, দেখবে কোনো বইয়ের পাতা যখন নতুন পাবলিশারের হাউস থেকে তুমি একটা পাতা উল্টাতে গেলে 2টো পাতা উল্টে যাচ্ছে, তখন আমরা আবার ফুঁ দিই না, ফুঁ দিয়ে পাতাটা পাথরে এরকম ফুঁ দিলে হবে না আর কি, যে ফুঁ দিলে আমার ওটা খুলে গেল তা হবে না, হ্যামার দিয়েই ভাঙতে হবে। কিন্তু ভাঙলেও ও নিজে ঠিক করে নেবে কোন তল বরাবর সে ভাঙবে। ইউ ক্যানট কন্ট্রোল স্লেট অ্যান্ড ফিলাইট, পাতার মতো, মানে ইসের কাগজের মতো, বইয়ের মতনই আছে একদম ইন্ট্রিকেটলি পরপর বইয়ের পাতার মতো। আচ্ছা ফিলাইটে তো অনেক সময় দেখি হালকা এরকম একটু ঢেউ, হ্যাঁ হালকা ঢেউ, এটা হচ্ছে যদি সে ডিফরমেশন হিস্ট্রি সাফার করে, আচ্ছা ঢেউ টেউ সবই হবে ডিফরমেশনের জন্য। কালকে যেমন ক্রেনুলেশন ক্লিভেজ, তাহলে ওটাও তো ঢেউ, ওটা মাস্কোফাইটে, এগুলো ইন্ডিকেট করছে লার্জ স্কেল ফোল্ডিং ইন দ্য অ্যাডজয়নিং এরিয়া। আচ্ছা আচ্ছা, আর একটা হতে পারে গার্নেট, ওই যে গার্নেটের জন্য ফুলে আসা। না সেটা তো পরফিরোব্লাস্ট, সেটা স্লেটের অবস্থায় তো আসবেই না, গার্নেট তো অনেক হাইয়েস্ট গ্রেডের মেটামরফিজম। ফাইন যেমন বেসল্ট মানে হচ্ছে ফাইন গ্রেন রক, র্যাপিড ক্রিস্টালাইজেশন, আর মেটামরফিক রকে ফাইন গ্রেন মানে হচ্ছে লো গ্রেড মেটামরফিজম। মেটামরফিজমে গ্রেডের সাথে সাথে গ্রেন বাড়ে, গ্রেন সাইজ। ওই যে বললাম না কালকে আমরা একটা ইউজ করেছিলাম, ইন অর্ডার টু অ্যাকোমোডেট দ্য গ্রোথ অফ স্নোবল গার্নেট। স্নোবল গার্নেট বাড়ছে বলে ও ওয়ার্ক করছে, মানে ওকে জায়গা দেবার জন্য। মানে আমি যেমন জায়গা দিচ্ছি, আমরা বলি না যে ওখানে জায়গা দাও, জায়গা, একটু সরল জায়গা দাও। আমরা একটা জায়গা, তাহলে অনেক সময় কারো হৃদয় যখন খুব বড় হয়, তারা অনেক রাজনৈতিক নেতারা প্রচুর হৃদয় বড় আর কি ভোটের জন্য, যত ভোট আসছে সে তাকে হৃদয়টা বড় করতে হয়, অনেককে জায়গা দিতে হয়। অনেকটা। নির্দল ক্যান্ডিডেটের অত জায়গা বড় হয় না, সে তো ভাববে তার ফ্যামিলির লোকজনই কয়েকজন দেবে আর সে নিজে দেবে, 5-6টা ভোট পাবে, ঠিক আছে দাঁড়ালাম, দাঁড়ালে ওই কদিন যতদিন না ইলেকশন হচ্ছে ততদিন নামটা বেরোবে কাগজে। এই আর কি। তাহলে এবার আমার ইয়ে করছি না, আমি খালি না, তো চলবে।
টানবেন একটু না একটু করেন একটু করেন এটা চলবে। এটা কি এরকম টাইপ? হ্যাঁ, কিন্তু মাইকা সিস্ট ঢুকে গেছে অলরেডি। আচ্ছা, এই যে জিনিসটা দেখছো, এটাকে চিনতে পারছো? দেখেছো তোমরা অলরেডি? এই পাথরটা নালা সেকশনে যেটা দেখুন, নালা সেকশনে যেটা বলো নালা সেকশনে কি দেখেছিলে? নালা সেকশন শুরু করলো চার্জ। ফিল নোটে যেটা লেখানো হয়েছিল সেটা উল্টেছিল একবারও, তাহলে তো বলা উচিত। কারোর মনে পড়ছে না এই পাথরটার নাম কি? এই যে এই অংশ এই অংশটা, এটা হচ্ছে লিথো কন্ট্যাক্ট। কি কারোর মনে পড়লো না? কোয়ার্টজাইট, বেডেড কোয়ার্টজাইট। দেখো এখানে বেডিং প্লেন, এই যে দেখতে পাচ্ছ বেডিং প্লেন, ব্যান্ডিং, আর এটা ফোলিয়েশন প্লেন। একটা মেটামরফিক রক, ওটাও মেটামরফিক রক। একজন স্যান্ডস্টোনের বেডটা থেকে হয়েছে, একজন শেল থেকে স্লেটিফিলাইট থেকে মাইকাসিস্ট হয়ে গেছে। আর এটা হচ্ছে কোয়ার্টজাইট। দেখো কোয়ার্টজাইটের বেডিং, এর মধ্যে কোনো, এটা হচ্ছে বেডেড কোয়ার্টজাইট। বাইরে থেকে ব্যান্ডিংটা খেয়াল করতে পারছো? এটা হচ্ছে লিথো কন্ট্যাক্ট বিটুইন কোয়ার্টজাইট, এই যে এটা হচ্ছে ব্যান্ডিং, এই যে ব্যান্ডিং দেখছো? এটা ফোলিয়েশন নেই। নেই, ওটাতে একদম ফোলিয়েশন আছে, দেখো তোমরা বলো নিজেরা। হ্যাঁ, ওটাতে যেটা ফোলিয়েশন হবে সেটা হচ্ছে ওরও পাশ দিয়ে তুমি দেখতে পাবে বেডিং প্লেন ফোলিয়েশন বলা হয়। আর এটা হচ্ছে মেটামরফিজমের অরিজিনাল যে ফোলিয়েশন প্লেনটা, সেটা হচ্ছে মেটামরফিক রকের শেল দুটোর কেমিস্ট্রিটা আলাদা। ওখানে যে বেডিং ছিল, অরিজিনাল কম্পোজিশনাল ডিফারেন্স ছিল। তারপরে আবার দেখো তুমি যেখানে দাঁড়িয়ে আছো, তোমার পাটা ওইটা হচ্ছে আবার ওই সিস্ট, আর এটা হচ্ছে সিস্ট। এই মাঝখান দিয়ে এর ব্যান্ডের থিকনেসটা কম। আবার পরে হচ্ছে আরেকটা কোয়ার্টজাইট, ওই না, তুমি যে তোমার পায়ের ফাঁকে দেখো, ফাঁকের পরে আবার একটা মাঝখানে রয়েছে বেডেড। তাহলে এখানে হচ্ছে, তাহলে আমরা বলি না স্যান্ডস্টোন আর শেল, স্যান্ডস্টোন আর শেল। তাহলে সেই স্যান্ডস্টোন আর শেল, স্যান্ডস্টোন হলো কোয়ার্টজাইট আর শেল হলো সিস্ট। আরও আগে শেল হয়েছে স্লেটিফিলাইট। এটা হচ্ছে এখানকার সিকোয়েন্সটা, এটা বোঝার চেষ্টা করো তাহলে। তাহলে এইটা মেন, আমরা একই লোকেশনের মধ্যে সবটা পড়ছে আর কি। তাহলে এটা মাথায় রাখো, এটা তুলে নাও। এবার ওই জায়গাটা দেখিয়ে দিই, এটা লাগছে না। ছবি নেবে এটা বুঝতে পারলেই বলো, জোর করে বোঝার কোনো ব্যাপার নেই। তার সাথে ওই যে ওই ব্যাপারটা আবার ওইটা রয়েছে কোয়ার্টজাইট, এইরকম ভাবে পর পর রয়েছে, মানে স্যার সিকোয়েন্স অনুযায়ী ওই পরেরটা, এই তো গুড, এই তো ভেরি গুড। ওর পরে আবার ওইখানে রয়েছে। তাহলে এরকম খুব কাছাকাছি এরকম রয়েছে। কিন্তু ওইখানে যখন যাচ্ছে, ওই যে সিস্টোজ রক, ওখানে একটা কম্পোজিশন ভ্যারিয়েশন হয়েছে। কেন বলছি দেখি, কেউ বলতে পারো কিনা? ওই যে সিস্টোজ রকটা দেখছি, ফোলিয়েটেড রক, ওইটার মধ্যে একটা কেমিক্যাল কম্পোজিশনে ভ্যারিয়েশন হয়েছে। কেন বলছি? না, ব্ল্যাক। তুমি আজকে কিছু একটা তোমার মধ্যে, তুমি কি সকালবেলায় অন্য কোনো ভাতের সাথে যা আমরা খেয়েছি তাই তো খেয়েছো? তোমার বুদ্ধি আজকে এত ভালো খুলছে কি করে? ব্ল্যাক। এই তুমি নজরুল, তুমি কোথায় খুঁজছো? ব্ল্যাক বলে দিচ্ছে তোমার ছাত্রী। ওটা ভাঙো, তুমি যদি ভাঙতে পারো বা দেখো। ভাঙতে হবে স্যার আমার। ঠিক আছে, আর ভাঙো না, ওটা মাটি হয়েছে যে, বোঝা যাবে। আমি যখন এটাকে এরকম ভাবে নিচ্ছি, তখন দেখছি
কই সেরকম তো কোনো চেঞ্জ দেখছি না, কিন্তু বাইরেটা দেখছি কালো। তাহলে এই যে বাইরের কালো রঙটা হলো, এটা হচ্ছে সারফেশিয়াল ওয়েদারিং। তাহলে এটা কোনো কেমিক্যাল চেঞ্জ অফ দ্য সিস্টেম, যে রকটা ছিল তার কোনো কেমিক্যাল চেঞ্জ নয়, এটা সারফেশিয়াল অল্টারেশন হয়েছে। তাহলে এই সারফেশিয়াল অল্টারেশনের অনেক রকম নাম আছে আর কি। তোমরা যদি একটু জানতে চাও, 5 রকমের অল্টারেশন আমরা প্রকৃতিতে দেখতে পাই মিনারেল অনুযায়ী। সবচেয়ে বেশি যেটা দেখতে পাই সেটা হচ্ছে কেওলিনাইজেশন। সেটা হচ্ছে ফেল্ডস্পার গ্রেন জলের সংস্পর্শে এলেই কেওলিন তৈরি করে, মাটির মতো হয়ে যায়, কেওলিন মাটি। তেমনি আয়রন যদি থাকে সেটাকে বলা হয় লিমোনিটাইজেশন। তাহলে কেওলিনাইজেশন একটা হয়, একটা লিমোনিটাইজেশন হয়। কালকে যে ট্যাল্কের কথা বলছিলাম সেটাকে বলা হয় স্টিয়াটিটাইজেশন, সেখানে কার্বনেট সলিউশন ঢোকে। একটাকে বলা হয় সার্পেন্টিনাইজেশন, অ্যাসবেস্টাস হয় না, দেখেছো অ্যাসবেস্টাস তৈরি হয় আলট্রাম্যাফিক রকে, যেখানে ক্রোমাইট তোমরা দেখেছো, ওই ওখানে ট্যাল্কও রয়েছে, সার্পেন্টিন ট্যাল্ক হচ্ছে, হ্যাঁ অ্যাসবেস্টাস সার্পেন্টিন। তাহলে সেটা হচ্ছে সার্পেন্টিনাইজেশন। আর এইগুলো হচ্ছে একসাথে একটা গ্রুপ করে বলা হয় যে কি বলবো, এটা হচ্ছে নিউ মিনারেলাইজেশন ইন টার্মস অফ অল্টারেশন। মানে অল্টারেশন হবার জন্যে এই ঘটনাগুলো ঘটেছে। যদি আরেকটু পিছিয়ে যাও তন্ময়, দেখো ওই কালোটার কাছে আর পৌঁছে যাও, এটা লাগছে না নাকি শুধু বাইরেই হয়েছে? এইদিকে স্ট্রাইক, এবার এই দিকটা সবাই দেখো, তাকাও, চলছে না? তাহলে আমাদের নিয়ম হচ্ছে যদি কখনো কোনো জায়গায় কোনো লিথো কন্ট্যাক্ট দেখতে পাও, তখন তার স্ট্রাইক বরাবর তোমাকে হাঁটতে হবে। এই যে স্ট্রাইকটা ছিল এটা এদিকেও যাচ্ছে এদিকেও যাচ্ছে, তার মানে কি কতটা জায়গা জুড়ে একই ধরনের জিওলজিক্যাল কন্ডিশন প্রিভেল করেছিল, কতটা জিওগ্রাফিক এরিয়া জুড়ে। আয়ুষ কি বললাম? কতটা প্রিভেল করেছিল, হ্যাঁ, একই ধরনের জিওলজিক্যাল কন্ডিশন কতটা জিওগ্রাফিক টেরেন অবধি একই রকমভাবে। তাহলে যদি আমি এটা এক্সটেন্সিভ দেখি, তখন আমরা এই লিথো কন্ট্যাক্টটাকে, বাউন্ডারিটাকে, টোপোশিটের ওপর সেইটাকে কন্টিনিউয়াস করতে চাই আর কি। খালি এইটার সাথে এবার কেউ একজন প্রশ্ন উত্তর দাও, কালকে যে আউটক্রপ প্যাটার্নগুলো দেখেছিলাম আর আজকের যে আউটক্রপ প্যাটার্নের মধ্যে মূল তফাৎটা কোথায়? আগের দিন ভার্টিক্যালি মানে সমান্তরাল ছিল না, আজকে প্রায় সমান্তরাল। হ্যাঁ, এটা একটা বড়, কিন্তু মূল জিওমরফোলজিক্যালি কালকে যেটা ফেরিঘাট পয়েন্টে দেখেছিলাম সেটা ছিল হাইটে অনেকটা বেশি, এটার হাইটটা কম, প্রায় অনেক ছোট। তার মানে কি ডিউরিং দ্য প্রলং পিরিয়ড অফ ইরোশন এরা ডেনুডেশন হয়ে গেছে, ডেনুডেট করেছে। আমরা জিওমরফোলজি পড়েছি না, গ্রেডেশনাল প্রসেস, ডিগ্রেড করলে আর কোথাও ডিপোজিশনাল ইয়ে হয়। তাহলে এখানকার সেডিমেন্টসগুলো যেগুলো ক্যারি করছে, সেটা রিভারের এখানে একটা জায়গা আছে রাজবাড়ির এই সুবর্ণরেখা নদীর, সেখানে একটা কতগুলো পট হোলস আছে, দেখা যায় তার মধ্যে এই সমস্ত সেডিমেন্টসগুলো ক্যারিড হয়ে ওই পট হোলসের মধ্যে জমা পড়েছে। জিওকেমিক্যালি অ্যানালিসিস করে দেখা গেছে এই সব পাথরের সেডিমেন্টসগুলো ওর মধ্যে জমা পড়েছে। তাহলে 3টে জিওমরফোলজিক্যাল অ্যাট্রিবিউট আছে। ফেরিঘাট পয়েন্ট আর এটাও রিভার বেডের মধ্যে, এরা হচ্ছে হাইটে অনেকটা কম, এটা প্রায় রিভার বেডের থেকে একটু উঁচুতে আছে। তাহলে দে হ্যাভ আন্ডারগন লার্জ স্কেল ডেনুডেশনাল প্রসেস অর ডিগ্রেডেশনাল প্রসেস ডিউরিং দ্য জিওলজিক প্রসেস। আর এদের স্ট্রাইক বরাবর এদের এতটা কন্টিনিউশন দেখে বোঝা যাচ্ছে দ্য সেম জিওলজিক্যাল কন্ডিশন প্রিভেলড ওভার এ লং জিওগ্রাফিক টেরেন। মানে এই দিকটা হচ্ছে ঘাটশিলা, তাহলে ঘাটশিলা গালুডি ছাড়ি এরপরে যে রাখা পরে টাটার কাছে অবধি এটা চলে গেছে। সুবর্ণরেখার নদী যেমন যেমন গেছে এটা পুরোটা সেই রকমভাবে গেছে, এতটা এক্সটেন্সিভ। তাহলে যখনই কোনো জিনিসকে যতটা এক্সটেন্সিভ হিসেবে দেখবে, ভাবতে পারবে, এইভাবে নিজেকে ভাবনাটা তৈরি করো, তাহলে প্রকৃতিতে সেই ঘটনাটা ধরনের ঘটনা দীর্ঘ সময় ধরে চলে। সেই সময় অন্য কোনো প্রাণক্রপগুলো হচ্ছে নিচে। থার্ড থিং হচ্ছে দে আর হ্যাভিং ওয়ার্ড রাইট, মাইকাসিস ওয়ার্ড রাইট, এইভাবে অল্টারনেট লিথো ব্যান্ডস রয়েছে। ঠিক আছে, এটা এখানে লেটেস্ট প্রসিড।